একটা ভালভের মূল ফাংশনটা আসলে কি? ভালভের মূল ফাংশন হচ্ছে একটা ইউনিল্যাটারাল ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো মেনটেইন করা। আমরা যদি আমাদের হার্টের দিকে তাকাই, আমরা এখানে কি দেখি? আমাদের এখানে একটা রাইট অ্যাট্রিয়াম আছে, এখানে একটা রাইট ভেন্ট্রিকল আছে, লেফট অ্যাট্রিয়াম আছে, লেফট ভেন্ট্রিকল আছে, তাই তো? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড ফ্লো কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে আসবে। এরপরে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে দুইটা লাংসে যাবে। সো যখন তারা দুইটা লাংসে গেল, এরপরে অক্সিজেনেশন হবে এবং এরপরে ব্লাড চলে আসবে টু দ্য লেফট অ্যাট্রিয়াম, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড এরপরে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। এটা হচ্ছে বেসিক হিসাব, রাইট? এখন এই যে আমি একটা ডিরেকশন দেখালাম যে রাইট অ্যাট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকল, তারপরে পালমোনারি সার্কুলেশন, তারপরে পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকল, তারপরে আওরটা, এই যে একটা ইউনিল্যাটারাল ডিরেকশন, এই ডিরেকশনটাকে আসলে মেনটেন করতে হয় এবং এই মেনটেনের কাজটা করে আসলে বেশ কিছু ভালভ। যেমন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যেন রাইট ভেন্ট্রিকলেই পৌঁছায়, বরং রাইট ভেন্ট্রিকল থেকে যেন রাইট অ্যাট্রিয়ামে সেইটা উল্টা দিকে যেন ডিরেকশনটা না আসে, এইটাকে মেনটেন করে কে? এখানে একটা ভালভ আছে, নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আবার একই সাথে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যেন আমাদের ইয়েতেই চলে যেতে পারে, পালমোনারি ট্রাঙ্কেই যাইতে পারে, বরং পালমোনারি ট্রাঙ্ক থেকে যেন ব্লাড রাইট ভেন্ট্রিকলে ব্যাক না করে। সো এই ডিরেকশনটাকে মেনটেন করার জন্য এখানে আমাদের একটা ভালভ আছে, নাম কি? নাম হচ্ছে আমাদের পালমোনারি ভালভ। আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেন ব্লাডটা আসে, এমন যেন না হয় যেন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। সো এই ডিরেকশনটা যেন মেনটেন হয়, সেই জন্য এখানে একটা ভালভ আছে, তার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এবং ব্লাড যেন লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অ্যাওর্টাতেই যায়, বরং অ্যাওর্টা থেকে যেন এটা লেফট ভেন্ট্রিকলে ব্যাক না করে, এই ডিরেকশনটা মেনটেন করে কে? এটি ডিরেকশনটা মেনটেন করে আমাদের অ্যাওর্টিক ভালভ। তাহলে আমাদের এই ভালভের মূল কাজটা কি হলো? ভালভের মূল কাজ হচ্ছে একটা পার্টিকুলার ডিরেকশন মেনটেন করা অফ দ্য ব্লাড ফ্লো। তাহলে ডিরেকশন অফ ব্লাড ফ্লো, সেটাকে সে আসলে মেনটেন করে, একটা ইউনিল্যাটারাল ডিরেকশন সে সবসময় মেনটেন করার চেষ্টা করে। তাহলে এই জিনিসটা কিভাবে আসলে নির্ধারিত হয়? সেটা হচ্ছে যখন সিস্টোল হয় অথবা যখন ডায়াস্টোল হয়, তখন দেখা যাচ্ছে এই ভালভগুলা আইদার ওপেন হচ্ছে অথবা ক্লোজ হচ্ছে, এবং এই নির্দিষ্ট সময় ওপেন হওয়া, নির্দিষ্ট সময় ক্লোজ হওয়া, তার উপর ভিত্তি করে আসলে এই ফাংশনটা তারা আসলে মেনটেন করে থাকে। যেমন আমরা এই ক্লাসে পার্টিকুলারলি অ্যাওটিক ভালভ নিয়ে কথা বলতে চাই, রাইট? সো আমরা একটু অ্যাওটিক ভালভের দিকে আসি। সো অ্যাওটিক ভালভের এখানে মূল ফাংশনটা কি? যদি এটা আমাদের হার্ট হয়ে থাকে, তাহলে আমরা এখন শুধু লেফট ভেন্ট্রিকল নিয়ে কথা বলবো। সো লেফট ভেন্ট্রিকল এখান থেকে যে আমাদের যে অ্যাওর্টাটা চলে গেছে, এখানে আমাদের একটা অ্যাওর্টিক ভালভ আছে। সো অ্যাওর্টিক ভালভের এখানে মূল কাজটা কি? যখন লেফট ভেন্ট্রিকলে একটা সিস্টোল হবে, তখন হার্ট কি করতে চায়? সে ব্লাডকে সুন্দর মতো অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দিতে চায়। সুতরাং ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল এখানে এই অ্যাওর্টিক ভালভটা ওপেন থাকতে হবে, এবং যখন লেফট ভেন্ট্রিকলে ডায়াস্টোল হবে, তখন আমাকে এইটা মেকশিওর করতে হবে যে অ্যাওর্টা থেকে ব্লাড যেন ব্যাক করে লেফট ভেন্ট্রিকলে না আসে, ব্যাক ফ্লোটা যেন না হয়। তাহলে ডায়াস্টোলে যেন এই ব্যাক ফ্লোটা না হয়, সেই জন্য অ্যাওর্টিক ভালভকে ক্লোজ থাকতে হবে। এখন যদি এরকম হয় যে ডিউরিং ডায়াস্টোল অ্যাওর্টিক ভালভ ঠিকমতো ক্লোজ হইতে পারতেছে না, তাহলে কি হবে? ডিউরিং ডায়াস্টোল একটা ব্যাক ফ্লো হবে। আবার যদি এমন হয় যে ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল এই ভালভটা ঠিকমতো ওপেন হইতে পারতেছে না, তখন কি হবে? এই ব্লাড যাইতে একটা বাধা ফিল করবে। ইন বোথ কেস, এটা ব্যাকফ্লো হলো বা যাইতে বাধা ফিল করলো, ইন বোথ কেস দেয়ার উইল বি আ টার্বুলেন্স অফ দ্য ব্লাড, দেয়ার উইল বি এ টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো, এবং সেই টার্বুলেন্স থেকে আসলে মারমার ক্রিয়েট হয়, এবং আমরা এই মারমারটাকে আসলে অস্কালেশন আসলে শুনতে পাই। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে অ্যাওর্টিক ভালভের এই ধরনের ইস্যুসগুলো নিয়ে। অ্যাওর্টিক ভালভে আমাদের কী কী প্রবলেম হইতে পারে? একটা হতে পারে অ্যাওর্টিক স্টেনোসিস, আরেকটা হতে পারে অ্যাওর্টিক রিগার্জিটেশন। স্টেনোসিস বললে আমি কি বোঝাই? স্টেনোসিস বললে আমি বোঝাই আমাদের
ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টল ব্লাড যে অ্যাওর্টা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, আমাদের এই অ্যাওর্টিক ভালভটা ওই মোমেন্টে ঠিকমতো ওপেন হইতে পারতেছে না, এটা একটু স্টিফ হয়ে আছে বা এটা একটু স্টেনোসড হয়ে আছে। সো এইটা ঠিকমতো ওপেন হইতে পারতেছে না। সো ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টল ভালভটা ঠিকমতো ওপেন হইতে পারতেছে না। দিস ইজ দ্য প্রবলেম হেয়ার। যখন আমি অ্যাওর্টিক রিগার্জিটেশন বলি তখন আসলে কি বোঝাই, যে ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমার এই ব্যাকফ্লোটা যেন না হয় সেজন্য ভালভটাকে ক্লোজ থাকা দরকার। বাট দেখা যাচ্ছে কি ভালভটা ঠিকমতো ক্লোজ হইতে পারে না ডিউরিং ডায়াস্টল, এবং ওই মোমেন্টে ডিউরিং ডায়াস্টল অ্যাওর্টা থেকে কিছু ব্লাড ব্যাকফ্লো করে লেফট ভেন্ট্রিকুলার চলে আসে। তখন এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাওর্টিক রিগার্জিটেশন। সো আমরা সবার শুরুতে অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে কথা বলতে চাই। তাহলে অলরেডি আমাদের কাছে এইটা ক্লিয়ার যে অ্যাওর্টিক স্টেনোসিসের মূল সমস্যাটা কি। মূল সমস্যাটা হচ্ছে যখন আমাদের লেফট ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে তখন আমাদের যে অ্যাওর্টিক ভালভ যেটা আছে এটা স্টেনোসড হয়ে আছে, এবং স্টেনোসড হয়ে থাকার কারণে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যে ব্লাড যাবে সেই যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বরং একটা ক্লোজড ভালভকে ধাক্কা মেরে সে যাওয়ার চেষ্টা করে এবং সেই মোমেন্টে একটা টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো ক্রিয়েট হচ্ছে। সো দিস ইজ দ্য প্রবলেম হেয়ার। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে, হোয়াট ওয়েন্ট রং। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসটা আসলে কেন হচ্ছে। অ্যাওর্টিক স্টেনোসিস হওয়ার পেছনে আমাদের আসলে বয়সের দিকে একটু তাকাইতে হবে, যে পেশেন্টের বয়স আসলে কত। যদি এমন হয় পেশেন্টের বয়স মোর দ্যান 65 ইয়ার্স ওল্ড, এইরকম পেশেন্ট প্রোফাইল যদি হয়ে থাকে, মোস্ট কমনলি যেই কারণে এখানে অ্যাওর্টিক স্টেনোসিস হচ্ছে সেটা হচ্ছে ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন সেটা হচ্ছে সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের বেশ কিছু জায়গায় ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন আসলে হয়ে থাকে, এবং এই জিনিসটার একটা প্রমিনেন্ট লোকেশন হচ্ছে আমাদের যে অ্যাওর্টিক ভালভ আছে সেটা দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে অ্যাওর্টিক ভালভ ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, এবং এটা ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। সো হোয়েন দিস হ্যাপেন্স, যে অ্যাওর্টিক ভালভের যে কাস্পগুলো আছে এগুলো ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভালভটা শক্ত হয়ে আসে, এটা স্টিফ হয়ে যায়, এটা ওপেন হইতে পারে না আগের মতো, সো স্টেনোসড হয়ে যায়। সো হোয়েন দিস হ্যাপেন্ড অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করে। সো সাধারণত এই ডিজেনারেটিভ ক্যালসিফিকেশনটা হইতে একটা এজের একটা ব্যাপার আছে। সাধারণত 65 বছর বয়সের বেশি যদি বয়স কারো হয়ে থাকে সেইখানে আমরা আসলে অ্যাওর্টিক স্টেনোসিসটা যদি দেখি, দ্য কমনেস্ট রিজন বিহাইন্ড দিস ইজ ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন। কিন্তু আমরা যখন আমাদের ওয়ার্ডে পেশেন্ট দেখি, কার্ডিওলজি ওয়ার্ডে যদি আমরা একটু ঘোরাফেরা করে আমরা দেখবো যে বিলো 65 ইয়ার্স এখানেও বেশ কিছু পেশেন্ট আসলে আমাদের কাছে অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে চলে আসতে পারে। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমি টের পাবো যে এখানে আসলে অ্যাওর্টিক স্টেনোসিস আছে। তাহলে প্রশ্ন হচ্ছে 65 বছরের নিচে এদের কেন অ্যাওর্টিক স্টেনোসিস হয়। কারণ আমি যখন 65 বছরের নিচে বলতেছি তো আমাদের মনের মধ্যে চিন্তা হইতে পারে এটা 55 ইয়ার্স বা এটা 50 ইয়ার্স বা এটা 45 ইয়ার্স, নট নেসেসারিলি এমন। আর 65-এর নিচে হলে আমি 15 বছরও চিন্তা করতে পারি, 20 বছর 25 বছরও চিন্তা করতে পারি। ইনফ্যাক্ট আমি এখন যেটা কথা বলবো এগুলো মোস্টলি একটু আর্লি এজে লাইক অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা ইয়াং অ্যাডাল্ট আর্লি এজে ধরা পড়ে যায়। তাহলে আর্লি এজে বা ইয়াং পেশেন্টেও অ্যাওর্টিক স্টেনোসিস ধরা পড়তে পারে। এখন কথা হচ্ছে ইয়াঙ্গার পেশেন্টে অ্যাওর্টিক স্টেনোসিস হলে সেইটার রিজন কী। সো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইয়াঙ্গার পেশেন্টে অ্যাওর্টিক স্টেনোসিসের আমরা যে রিজনটা খুঁজে পাই সেটা হচ্ছে একটা কনজেনিটাল একটা ডিফেক্ট, সেটা হচ্ছে একটা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বেসিক্যালি অ্যাওর্টিক ভালভটা আসলে 3টা কাস্প থাকার কথা, বাট এইখানে 2টা কাস্প আছে। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থেকে পেশেন্ট অ্যাওর্টিক রিগার্জিটেশন নিয়েও আসতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস নিয়েও আসতে পারে, 2 রকম প্রেজেন্টেশনই আসলে থাকতে পারে। সো আমরা এখানে অ্যাওর্টিক স্টেনোসিস যদি ইয়াঙ্গার পেশেন্টে পাই সেখানে আমরা এটা অবশ্যই কনসিডার করবো যে দেয়ার মাইট বি এ কন্ডিশন দ্যাট ইজ বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। এছাড়া আর কি কোনো রিজনে কি আসলে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে? আমি 3টা কন্ডিশনের নাম বলবো যেখানে অ্যাওর্টিক স্টেনোসিস বা অ্যাওর্টিক স্টেনোসিস লাইক ফিচার ডেভেলপ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট
ডিজিজ আমাদের দেশে রিউম্যাটিক ফিভার ডেভেলপ করে, তারপরে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা ডেভেলপ করে, সেখানে আমরা দেখি পেশেন্ট আমাদের কাছে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্ডিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্ডিটেশন, এগুলোর কম্বিনেশন নিয়ে আসলে এখানে রিউম্যাটিক হার্ট ডিজিজে মোস্ট ফ্রিকুয়েন্টলি মাইট্রাল ভালভি ইনভলভড হয়, বাট ইন অ্যাডভান্স কেসেস সেখানে অ্যাওর্টিক ভালভি ইনভলভমেন্টও আমরা দেখতে পাই। সো রিউম্যাটিক হার্ট ডিজিজ বা পোস্ট রিউম্যাটিক ডিজিজ বা পোস্ট রিউম্যাটিক কন্ডিশন, সেইখানেও আসলে আমরা অ্যাওর্টিক স্টেনোসিস হইতে দেখতে পারি। তাহলে এইটা একটা রিজন। এর পাশাপাশি আমরা আরেকটা কন্ডিশনের নাম বলবো, সেটা হচ্ছে সুপ্রাভালভুলার অ্যাওর্টিক স্টেনোসিস। সুপ্রাভালভুলার অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমার যে অ্যাওর্টা, এখানে যেই জায়গায় অ্যাওর্টিক ভালভ, তার একটু উপরে আসলে স্টেনোসিসটা হচ্ছে। সো এখানে যদি স্টেনোসিস থাকে, আলটিমেটলি অ্যাওর্টিক স্টেনোসিসের যে ফিচার, সিমিলার কাইন্ড অফ ফিচার নিয়ে পেশেন্ট আসবে, বাট এখানে অ্যাকচুয়ালি ভালভের সমস্যা না, সমস্যাটা ভালভের একটু উপরে, অ্যাওর্টাতে ভালভের একটু উপরে যার সমস্যা। সো এটা একটা সুপ্রাভালভুলার অ্যাওর্টিক স্টেনোসিস। সো হোয়েন দিস হ্যাপেন্স, এই কন্ডিশনের একটা নাম আছে, তার নাম হচ্ছে উইলিয়ামস সিনড্রোম। উইলিয়ামস সিনড্রোম। তাহলে এখানেও পেশেন্ট আমাদের কাছে আলটিমেটলি অ্যাওর্টিক স্টেনোসিস লাইক ফিচার নিয়ে আসতে পারে। আরেকটা কন্ডিশন হতে পারে যে আমাদের সাব ভালভুলার, লাইক ভালভে কোনো সমস্যা নেই। মনে করো এটা লেফট ভেন্ট্রিকল, এখান থেকে অ্যাওর্টা উঠে আসছে, এখানে ভালভ আছে, ভালভে কোনো সমস্যা নেই, বাট লেফট ভেন্ট্রিকল এখানে কি আমাদের সেপ্টাম থাকে না? সেপ্টামটা হয়তো বা এরকম থাকার কথা ছিল, বাট এখানে সেপ্টাম হাইপারট্রফিড হয়ে এরকম হয়ে আছে। সো ওয়েন দিস হ্যাপেন্স, আলটিমেটলি দেখো যে ব্লাড যে অ্যাওর্টা হয়ে যাবে, সে একটা বাধা পাচ্ছে, বিকজ সেপ্টাল ওয়াল এমনভাবে হাইপারট্রফিড হয়ে আছে যে ব্লাড আসলে সরাসরিভাবে অ্যাওর্টাতে যাইতে পারতেছে না, বিকজ দের ইজ সাম অবস্ট্রাকশন, ভালভের নিচে এইখানে সমস্যাটা হয়ে আছে। সো এই কন্ডিশনটা হচ্ছে HOCM, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো সেপ্টাল ওয়াল এভাবে হাইপারট্রফিড হয়ে কাইন্ড অফ রাস্তাটা বন্ধ করে রাখছে। সো সেখানেও পেশেন্টের আলটিমেটলি অ্যাওর্টিক স্টেনোসিস লাইক ফিচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। সো এইগুলো আমরা আসলে কনসিডার করি যখন অ্যাওর্টিক স্টেনোসিস আসে, বা অ্যাওর্টিক স্টেনোসিস লাইক ফিচার যখন আমরা পাই, আমরা আসলে এই কন্ডিশনগুলোকে বিহাইন্ড দ্য রিজন আসলে কনসিডার করে থাকি। এখন আলটিমেটলি যদি একটা পার্সনের অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করে, পেশেন্টের আসলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী হবে, তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী হবে? সো পেশেন্ট আমাদের কাছে আসে হলো কিছু সিমটমস নিয়ে, রাইট? কিছু সিমটমস নিয়ে। সো হোয়াট আর দ্য সিমটমস? অনেক পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসে, অনেক পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসে, অনেক পেশেন্টের ক্ষেত্রে ডিসনিয়া বা রেসপাইরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সিনকোপ বা প্রি সিনকোপ, ইউকের ওরা আবার সিনকোপি এভাবে বলে। সো সিনকোপ বা প্রি সিনকোপ নিয়ে আসতে পারে। তাহলে মূল ফিচার আসলে পেশেন্টের প্রেজেন্টেশনের সিমটম এগুলো থাকে, এবং আমি যদি এই মুভমেন্টে পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, সেইখানে আমরা আসলে একটা মারমারও পাই। সো হোয়াট হ্যাপেন্স হেয়ার? সো চেস্ট পেইনের ব্যাপারটা হচ্ছে, যখন কোনো পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, তুমি চিন্তা করো লেফট ভেন্ট্রিকলের কথা, যে লেফট ভেন্ট্রিকল যে পাম্প করে ব্লাডকে পাঠাইতে চায়, তাকে অনেক বেশি ইফোর্ট দিতে হয়। সো সময়ের সাথে সাথে আস্তে আস্তে তুমি দেখবা যে পেশেন্টের লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হতে থাকে বিকজ অফ দ্য ইনক্রিজড ওয়ার্কলোড, এবং সেইখানে আস্তে আস্তে পেশেন্টের চেস্ট পেইন হতে পারে অনেক বেশি, এখানে ইসকেমিক হার্ট ডিজিজের চেস্ট পেইন থাকতে পারে, বা যেহেতু এখানে এক্সেসিভ ফোর্স তাকে ক্রিয়েট করতে হয়, সাম পেশেন্টস মে কাম উইথ চেস্ট পেইন। তাহলে এখানে অনেক পেশেন্ট ইসকেমিক চেস্ট পেইনও থাকতে পারে, বা ইনক্রিজ ওয়ার্কলোডের কারণে পেশেন্ট পেইন ফিল করতে পারে, বাট ইউজুয়ালি ইসকেমিক হার্ট ডিজিজ অনেক পেশেন্টের এখানে আমরা আসলে পাই, এবং অনেক পেশেন্ট এখানে চেস্ট পেইন নিয়ে আসলে আসে। আরেকটা জিনিস কি ডিসনিয়ার ব্যাপারটা কীরকম, সেটা হচ্ছে যখন পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করে, তখন আসলে হার্টের এখানে কি হচ্ছে, তখন এখানে হার্ট এখানে যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম যা ছিল
সেটার যতটুকু আসলে স্ট্রোক ভলিউম হিসেবে যাওয়ার কথা ততটুকু স্ট্রোক ভলিউম আসলে যাইতে পারে না বিকজ অফ দ্য অবস্ট্রাকশন, বিকজ অফ দ্য ডিফিকাল্টিস। সো কিছু ব্লাড কিন্তু আসলে থেকে যায় বা এন্ড ডায়াস্টোলিক ভলিউম নর্মালের থেকে আসলে বেশি থাকে। সো হোয়েন দিস হ্যাপেন্স, তাহলে কি লেফট অ্যাট্রিয়াম যেটা সেটা কি 100% প্রপারলি প্রপারলি ড্রেন করতে পারে না। সো প্রপারলি যদি সে ড্রেন করতে না পারে, এইদিকে পালমোনারি ভেইনাস লেভেলে কনজেশন ক্রিয়েট হয় এবং এমনও হইতে পারে পেশেন্টের ভেইনাস কনজেশন যখন ক্রিয়েট হয় তখন সেখানে প্রেশার বেড়ে যায়, রাইট? পালমোনারি ভাস্কুলাচারে প্রেশার বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। সো সেইখানে দেখা যাচ্ছে পালমোনারি এডেমা ক্রিয়েট হইতে পারে বা লং স্ট্যান্ডিং কেস হলে অনেক সময় পালমোনারি হাইপারটেনশনও ডেভেলপড হইতে পারে। সো মূল কথা হচ্ছে যে পেশেন্টের এইগুলোর জন্য অনেক পেশেন্ট আমাদের কাছে ডিসনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়েও আসতে পারে। এবং সিনকোপ বা প্রি সিনকোপের ব্যাপারটা কি, এটা সাধারণত রেস্টিং স্ট্যাটাসে হয় না। সাধারণত পেশেন্ট যখন এক্সারশন করে, যখন একটা এক্সারশনাল কোনো একটা ইভেন্ট হয়, সেই মোমেন্টে দেখা যাচ্ছে তাদের যেহেতু লেফট ভেন্ট্রিকল প্রপারলি ব্লাডকে পাম্প করতে পারতেছে না বিকজ অফ দ্য অবস্ট্রাকশন অর বিকজ অফ দ্য স্টেনোসিস, দেখা যাচ্ছে ব্রেইনে ব্লাড সাপ্লাই যখন কমে আসে তখন তার এই সিনকোপটা হয় বা প্রি সিনকোপটা ডেভেলপ করে। সাধারণত এক্সারশনালভাবেই এইটা আমরা নর্মালি দেখি। আর আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে কী পাচ্ছি? মারমার পাচ্ছি। সো এখানে মারমারটা আসলে কেন হচ্ছে? দেখো, এখানে মূল মারমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল, রাইট? ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টিক ভালভ হয়ে অ্যাওর্টাতে যাচ্ছিল, বাট অ্যাওর্টিক ভালভের এখানে একটা স্টেনোসিস থাকার কারণে দেয়ার উইল বি সাম টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো। তাহলে এইখানে যে মারমারটা আমি পাচ্ছি, এই মারমারটা আসলে সিস্টোলিক মারমার। সো তাহলে এটা আমরা একটা সিস্টোলিক মারমার পেয়ে থাকি। তাও এখানে কিছু কথা আছে। সাধারণত আমরা এখানে কেমন সিস্টোলিক মারমার পাই? আমরা এখানে যে সিস্টোলিক মারমার পাই সেটা হচ্ছে একটা ইজেকশন সিস্টোল মারমার। ইজেকশন সিস্টোল মারমার মানে কি? মানে হচ্ছে, মনে করি এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, দুইটার মধ্যবর্তী নর্মালি একটা গ্যাপ থাকে। সো এখানে যেটা হবে, জাস্ট S1-এর একটু পরই আমি একটা এক্সট্রা মারমার সাউন্ড পাবো। সেটা হচ্ছে জাস্ট একদম শুরুর দিকে, আর্লি স্টেজ অফ দ্য সিস্টোল। এটা হচ্ছে আমাদের ইজেকশন সিস্টোল মারমার। অনেক জায়গায় আমরা এই কথাটা বলি যে প্যান সিস্টোলিক মারমার, মানে হচ্ছে পুরা সিস্টোলের টাইম ধরে S1 থেকে S2 পুরা টাইমটা ধরেই যদি মারমারের সাউন্ডটা আসে তখন আমি সেটাকে বলতাম প্যান সিস্টোলিক মারমার। বাট ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস আমরা আসলে একটা ইজেকশন সিস্টোল মারমার দেখি, অর্থাৎ সিস্টোলের প্রথম অংশে একটা মারমার থাকে, বাট এরপরে S2 এর আগে একটা গ্যাপ টাইম আসলে থাকে, একটা ফাঁকা সময় যায়। সো বেসিক্যালি আমরা এখানে একটা ইজেকশন সিস্টোল মারমার পাই, নর্মালি একটা ইজেকশন সিস্টোল মারমার পাই, এবং এই মারমারের সাউন্ডটা রেডিয়েট করে, ইট রেডিয়েটস টু দ্য ক্যারোটিড। তাহলে আমরা যদি ক্যারোটিড এরিয়াতে বা ক্যারোটিড আর্টারি ওখানে যদি স্টেথোস্কোপটা রাখি, আমরা সেখানেও মারমারের সাউন্ড আসলে শুনতে পারবো। সো দেয়ার ইজ রেডিয়েশন টু দ্য ক্যারোটিড। আচ্ছা, আর কি সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, আমাদের পুরা যে প্রিকর্ডিয়াম যে এরিয়া, সে প্রিকর্ডিয়াম ধরে আসলে এই সাউন্ডটা শুনতে পাওয়া যায়। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার আসলে পুরা প্রিকর্ডিয়াম ধরেই শুনতে পাওয়া যায়, বাট এটা বেস্ট শোনা যায় আমাদের অ্যাওর্টিক এরিয়াতে বেস্ট শোনা যায়, বাট পুরা প্রিকর্ডিয়াম ধরে এই মারমারের সাউন্ডটা আমরা শুনতে পারবো, এবং এটা ক্যারোটিডে এটা রেডিয়েট করতেছে। আচ্ছা, এখন এই মারমারটা আমরা কখন ভালো শুনতে পাই? এই মারমারটা ভালো শোনা যায় হচ্ছে আফটার এক্সপাইরেশন। পেশেন্ট যদি একটা শ্বাস নেয়, তারপর শ্বাস ছেড়ে যদি শ্বাসটাকে সে ধরে রাখে, আমি বললাম চাচা শ্বাস নেন, এবার শ্বাস ছাড়েন, শ্বাস ছেড়ে দম ধরে রাখেন, তাহলে এক্সারশন যখন হয়, এক্সপাইরেশন যখন হয় এবং সেই যদি বলি যে আপনি শ্বাসটা ছেড়ে এটা ধরে রাখেন, সেই মোমেন্টে আমি সাউন্ডটা খুব ভালো শুনতে পারবো। সো অ্যাট দ্যাট মোমেন্ট মারমারটা খুব ভালো শোনা যায়। আবার যদি আমি তাকে বলি একটা ভালসালভা ম্যানিউভার করতে, আমরা যদি তাকে বলি একটা ভালসালভা ম্যানিউভার যদি করতে বলি, তখন আমি দেখব মারমারের সাউন্ডটা কমে আসতেছে। সো দ্য মারমার ইজ ডিক্রিজড ফলোয়িং ভালসালভা ম্যানিউভার, এবং মারমারের সাউন্ডটা ভালো শোনা যায় যদি পেশেন্ট এক্সপাইরেশনে দমটা ধরে রাখে, তখন এটা ভালো শোনা যায়।
তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি মারমারের ফিচার, এবং মারমারকে পুরো প্রিকর্ডিয়াম ধরেই আমরা আসলে এটাকে শুনতে পারবো, যেটাকে আমরা বলি গ্যালাভার্ডিয়ান রিদম। তবে সবচেয়ে বেস্ট শোনা যাবে কোথায়? অ্যাওরটিক এরিয়াতে, এবং ক্যারোটিডে সেটা আসলে রেডিয়েট করতেছে। এখানে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, অলমোস্ট সিমিলার ফাইন্ডিংস আমরা অ্যাওরটিক স্ক্লেরোসিসেও হইতে দেখি। অ্যাওরটিক স্ক্লেরোসিস, সেখানেও ইজেকশন সিস্টল মারমার থাকে, সেখানে আমরা অ্যাওরটিক এরিয়াতেই সবচেয়ে বেস্ট সাউন্ড শুনতে পাই। বাট এইখানে যে মারমারটা হয় সেটা ক্যারোটিডে রেডিয়েট করে না, তাহলে অ্যাওরটিক স্ক্লেরোসিস থেকেও আমরা ইজেকশন সিস্টল মারমার পাইতে পারি, যেটা অ্যাওরটিক এরিয়াতে সবচেয়ে ভালো শোনা যায়, কিন্তু সেটা ক্যারোটিডে কখনো রেডিয়েট করে না। তাহলে এই জায়গাটা মাথায় রাখবো যে ক্যারোটিডে রেডিয়েট করে না, তার মানে দিস ইজ অ্যাওরটিক স্ক্লেরোসিস। আর যদি ক্যারোটিডে রেডিয়েট করে তাহলে দিস ইজ অ্যাওরটিক স্টেনোসিস। তাহলে দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার থাকবে, এবং এটা ভালসালভা ম্যানিভার করলে মারমারের সাউন্ডটা কমে যাবে, আর এক্সপাইরেশনে সে যদি দমটা ধরে রাখে মারমারের সাউন্ডটা আমরা সেখানে মোটামুটি ভালো শুনতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস। কিন্তু অ্যাওরটিক স্টেনোসিস কি চিরকাল একই জায়গায় থাকে? উত্তর হচ্ছে না। সময়ের সাথে সাথে অ্যাওরটিক স্টেনোসিসটা আরও খারাপ থেকে খারাপতর হইতে থাকে। তাহলে যখন একটা পেশেন্টের অ্যাওরটিক স্টেনোসিস খুবই সিভিয়ার পর্যায়ে চলে গেছে, তাহলে যদি সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস হয় সেটাকে আমরা কীভাবে বুঝবো? সো সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিসে আসলে যে ঘটনাটা ঘটে সেখানে আমরা প্রিকর্ডিয়ামেও কিছু ফাইন্ডিংস পাই, এবং সেই সাথে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু পেরিফেরাল সাইনও পাওয়া শুরু করি। তাহলে প্রথমে আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে কী কী ফাইন্ডিংস পাবো? একটা হচ্ছে ডিলেইড সিস্টল মারমার, তাহলে ইজেকশন সিস্টেম মারমারটা একটু ডিলেইড মনে হবে। আমরা যখন পেশেন্টের হার্ট সাউন্ড শুনি আমরা কি শুনি? S1 শুনি, S2 শুনি, তাই তো? সো এখানে যেটা হবে S2, এই সাউন্ডটা আমাদের কাছে মনে হবে সফট অথবা অ্যাবসেন্ট, যেহেতু ভালভ খুব বেশি স্টেনোসড হয়ে আছে। সো ওই জায়গাটাতে দেখা যাচ্ছে ভালভ খুব বেশি ওপেনও হইতে পারে না, সো ক্লোজারেও খুব বেশি ক্লোজ তখন ওইভাবে আসতে পারে না। সো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে S2টা বা সেকেন্ড হার্ট সাউন্ড যেটা আমরা আসলে শুনতে পাই সেটা নর্মালি যেমন থাকার কথা তার থেকেও সফটার সাউন্ড আসে, অথবা অ্যাবসেন্টও মনে হইতে পারে। এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা ফোর্থ হার্ট সাউন্ড বা S4 সেটাও আসলে পাইতে পারি। তাহলে অনেক পেশেন্টের ক্ষেত্রে একটা ফোর্থ হার্ট সাউন্ড বা S4 ক্যান বি অডিবল অ্যাজ ওয়েল। তাহলে এটা তো অসকালটেশনের ফাইন্ডিংস বললাম। আর কি কি ফাইন্ডিংস দেখবো? মারমার। অনেকে মনে করে যে মারমারের এখানে ইন্টেন্সিটি বেড়ে যাবে, আসলে ব্যাপারটা এরকম না যে একটা সিভিয়ার কন্ডিশনে মারমারের সাউন্ড বেড়ে যাচ্ছে এইভাবে আসলে সিভিয়ারিটিকে ইন্ডিকেট হয় না, বরং মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি মারমারের ডিউরেশনটা বৃদ্ধি পায়। সো কোনো একটা মারমার সিভিয়ার দিকে যাচ্ছে, সেখানে মারমারের সাউন্ড অনেক বেশি বেড়ে গেছে এইভাবে আমরা এটাকে বোঝাই না, বরং মেজরিটি অফ দ্য টাইম আমরা যদি দেখি যে মারমারের ডিউরেশনটা বেড়ে গেছে তখন বলি যে দিস ইজ সিভিয়ার। সো এখানে ডিউরেশন অফ দ্য মারমার উইল বি ইনক্রিজড। তার মানে ব্যাপারটা কীরকম? মনে করো S1 S2, এখানে ফার্স্ট হার্ট সাউন্ড, এখানে সেকেন্ড হার্ট সাউন্ড, আমি এমন পাইছি। প্রথম দিকে হয়তো বা একটা ইজেকশন সিস্টল মারমার এতটুকু সময় ধরে পাচ্ছিলাম, আর মাঝখানে এতটুকু একটা গ্যাপ ছিল, কিন্তু এখন যেটা হয়েছে আগে মারমার পাচ্ছিলাম যতটুকু সময় ধরে, এখন মারমার পাচ্ছি তার থেকে বেশি সময় ধরে। তাহলে এই যে সময়টা বেড়ে গেল এইটা ইন্ডিকেট করতেছে যে দেয়ার ইজ সাম প্রবলেম, তাহলে প্রবলেমটা আরও বেড়ে গেছে। সো আমরা ডিউরেশন অফ দ্য মারমারকে বেড়ে যেতে দেখবো, যেটা ইন্ডিকেট করবে দিস ইজ সিভিয়ার কেস। আচ্ছা, আর কি? আমি যখন প্রিকর্ডিয়াম পালপেট করব সেখানে আমরা সিস্টোলিক থ্রিল পাইতে পারি, তাহলে একটা সিস্টোলিক থ্রিল থাকতে পারে। তাহলে প্রিকর্ডিয়ামে কী কী পাচ্ছি? একটা ডিলেড ইজেকশন সিস্টেম মারমার, সফট বা অ্যাবসেন্ট সেকেন্ড হার্ট সাউন্ড, আর কি ফোর্থ হার্ট সাউন্ড শুনতে পাবো, একটা সিস্টোলিক থ্রিল পাবো, ডিউরেশন অফ দ্য মারমার বেড়ে যাবে, এই তো। আচ্ছা, এবার আমি আসলে পেরিফেরাল সাইনে আমি কি দেখব? পেরিফেরাল সাইনে আমি আসলে পালসের দিকে তাকাই। সো পালসের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে এখানে স্লো রাইজিং পালস, এখানে পালসটা হচ্ছে স্লো রাইজিং পালস, এটা আমরা পাই। এরপর আমরা পেশেন্টের ব্লাড প্রেশার চেক করবো। ব্লাড প্রেশারটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে পালস প্রেশার চেক করা। সো এখানে পালস প্রেশারটা ন্যারো হয়ে যাবে,
এখানে পালস প্রেশার ন্যারো হয়ে যাবে। পালস প্রেশার আমরা আসলে নর্মালি এক্সপেক্ট করি 30 থেকে 40 এরকম থাকবে, কিন্তু এখানে দেখা যাবে পালস প্রেশারটা কমে আসছে। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এই দুটার মধ্যকার ডিফারেন্সই হচ্ছে আমাদের পালস প্রেশার। তাহলে পালস প্রেশার জিনিসটা কি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার এই দুইটার মধ্যকার বিয়োগফল সেটাই হচ্ছে পালস প্রেশার। সো আমরা এখানে দেখব পালস প্রেশারটা ন্যারো হয়ে গেছে, হয়তো বা 10 বা 20 এরকম মনে হইতে পারে। সো ন্যারো আর পালস প্রেশার পাবো এটা। আরেকটা হচ্ছে আমাদের স্লো রাইজিং পালস। তাহলে স্লো রাইজিং পালস পাচ্ছি, আর হচ্ছে পালস প্রেশারটা ন্যারো পাচ্ছি। পেরিফেরাল সাইন আর কী পাইতে পারি, অনেক পেশেন্টের ক্ষেত্রে এমন হইতে পারে যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার ডেভেলপ করছে, এবং লেফট ভেন্ট্রিকুলার ফেইলার যদি ডেভেলপ করে সেইখানে পেশেন্টের আমি যদি লাং অসকালটেট করি সেখানে বাইব্যাজাল ফাইন ক্রেপিটেশন পাবো, বাইব্যাজাল ফাইন ক্রেপিটেশন পাবো। সো ফিজিক্যালি আমরা আসলে এই ফিচারগুলো পাইতে পারি যেটা ইন্ডিকেট করবে দেয়ার ইজ সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস। আচ্ছা, তাহলে আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এগুলো আমাদের কাছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে অ্যাওরটিক স্টেনোসিসের এই পেশেন্ট আমি কী করবো, হোয়াট উইল বি মাই ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের এখানে আমাদের অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদমটা হচ্ছে আমরা আসলে দেখবো পেশেন্ট কি সিমটম আছে নাকি নাই। তো একটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক আর একটা হচ্ছে পেশেন্টের সিমটম আছে। একটা হচ্ছে পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক আর একটা হচ্ছে পেশেন্টের সিমটম আছে, সিমটোম্যাটিক। সো বোথ কেস পেশেন্টের ক্ষেত্রে আমাদের হিসাবটা কী হবে। সো প্রথম কথা হচ্ছে পেশেন্ট যদি অ্যাসিমটোম্যাটিক থাকে নর্মালি আমরা কোনো ট্রিটমেন্ট দিই না, বরং আমরা অবজারভেশনে রাখি। তাহলে যদি পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকে আমাদের কাজ হচ্ছে উই উইল অবজার্ভ দ্য পেশেন্ট, কিন্তু একটা জায়গায় গিয়ে ট্রিটমেন্ট আমরা করি। সেটা কি, পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক কিন্তু তার অ্যাওরটিক যে ভালভ, এই ভালভের একটা গ্র্যাডিয়েন্ট থাকে, ভালভুলার গ্র্যাডিয়েন্ট, সেটা যদি এমন হয় যে মোর দ্যান 40 মিলিমিটার মার্কারি, তখন আমরা ট্রিটমেন্ট দিব। তাহলে পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক কিন্তু ভালভুলার গ্রেডিয়েন্ট মোর দ্যান 40 মিলিমিটার মার্কারি, তখন আমি ট্রিটমেন্ট দিব। ব্যাপারটা আসলে কি বোঝায়, মনে করো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে অ্যাওর্টা। এখন মনে করো লেফট ভেন্ট্রিকলের প্রেশার কত আর অ্যাওর্টার ভালভ ক্রস করার পরে প্রেশার কত, এখানে প্রেশার কত আর এখানে প্রেশার কত, দুইটার মধ্যে ডিফারেন্স কত। যদি এমন হয় যে দুইটার মধ্যে ডিফারেন্স 40 মিলিমিটার মার্কারির বেশি হচ্ছে, তাহলেই বুঝবো যে অ্যাওরটিক ভালভ গ্রেডিয়েন্ট 40 মিলিমিটার মার্কারি বেশি হয়ে গেছে। এবং যদি এই অবস্থায় পেশেন্ট অ্যাসিমটোম্যাটিকও থাকে তখনও আমরা পেশেন্টকে আসলে ট্রিটমেন্ট দিব। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। আদারওয়াইজ পেশেন্টের যদি সিমটোম্যাটিক হয়, লাইক তার সিমটম আছে, তার সিনকোপ হচ্ছে, তার চেস্ট পেইন আছে, তার ডিজনি আছে, হ্যাঁ মারমার পাইতেছি, মারমার বাট সিমটম আছে বেসিক্যালি। সো সিমটম থাকলে সেইখানে আমি আসলে ট্রিটমেন্ট দিব। তাহলে সিমটোমেটিক হলে ট্রিটমেন্ট দিব, অ্যাসিমটোমেটিক হলে দিব না। বাট অ্যাসিমটোমেটিক হলে ভালভুলার গ্র্যাডিয়েন্টটা চেক করতে হবে, যে গ্র্যাডিয়েন্ট মোর দ্যান 40 মিলিমিটার মার্কারি হলে তখনই আমি আসলে ট্রিটমেন্টের কথাটা আসলে চিন্তা করবো। এখন কথা হচ্ছে আমি আসলে ট্রিটমেন্ট আসলে আমরা কী করি। সো নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট, অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট। সো ভালভ রিপ্লেসমেন্ট আসলে আমরা কীভাবে করি। সো নর্মালি আমরা আসলে একটা সার্জারি করি, তাহলে একটা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কাজটা আসলে করা হয়। কিছু কিছু পেশেন্ট যাদের সার্জারি করা যাচ্ছে না, সার্জারি করতে পেশেন্ট ফিট না, সেইখানে আমরা ট্রান্স ক্যাথেটার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করি, যেটাকে বলি TAVR, ট্যাভার, ট্রান্স ক্যাথেটার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট। বাট আদারওয়াইজ আমরা আসলে সার্জারি করি। ট্যাভারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ, এই জন্য এটা আমরা ফ্রিকুয়েন্টলি করি না, ফ্রিকুয়েন্টলি সার্জারিটাই আসলে করায়। তাহলে আমরা আসলে বেসিক্যালি সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করি, আর যেখানে সার্জারি করা যাচ্ছে না সেখানে ট্রান্স ক্যাথেটার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট, সেই কাজটা আমরা আসলে করে থাকি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বেসিক ট্রিটমেন্টের কথা। এখন আমি যে অ্যাওরটিক ভালভ রিপ্লেস করি সেখানেও কথা আছে। আমরা যে একটা বাইরে থেকে ভালভ দিই, এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে বায়োলজিক্যাল আর একটা হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল হচ্ছে অ্যাকচুয়ালি মেটালিক ভালভ,
আর যেটা বায়োলজিক্যাল সেটা হচ্ছে একটা ডেড বডি থেকে কালেক্ট করে সেইখান থেকে নিয়ে আসা হয়, ক্যাডাভার থেকে নিয়ে আসা হয়। তাহলে একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে মেকানিক্যাল। সাধারণত যেই পেশেন্টের বয়স একটু কম সেখানে মেকানিক্যাল ভালভ, আর যে পেশেন্টের বয়স একটু বেশি সেখানে বায়োলজিক্যাল ভালভ আমরা রিপ্লেস করি। কারণ কি, মেকানিক্যাল ভালভের লনজিভিটি বেশি, বায়োলজিক্যাল ভালভের লনজিভিটি কম। যদি এমন কোনো পেশেন্টকে মেকানিক্যাল ভালভ রিপ্লেস করছি, পেশেন্ট মোটামুটিভাবে লাইফ লং পিরিয়ড ধরে তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়। কারণ যেখানেই মেকানিক্যাল ভালভ দেওয়া হচ্ছে সেইখানে পেশেন্টের একটা প্রোথ্রম্বোটিক কন্ডিশন ডেভেলপ করে, যে কোনো সময় একটা থ্রম্বাস ফর্মেশন হইতে পারে একটা। সো এই জন্য একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আমাকে আসলে প্রোভাইড করতে হয়। নর্মালি আমরা সাধারণত ওয়ারফারিন চিন্তা করি, আর যদি এমন হয় যে বায়োলজিক্যাল ভালভ আমি রিপ্লেস করছি, সেখানে পেশেন্ট লাইফ লং একটা অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট দেওয়া হয়, লাইফ লং একটা অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট, অ্যাসপিরিন বা ক্লোপিড্রোগেল এইগুলা। সো এইটা আমরা এখানে কনসিডার করি। তাহলে আমরা অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই কাজগুলো করি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাওরটিক ভালভ রিপ্লেস যে করছি এটা কি ফেইল করছে নাকি সাকসেসফুল হয়েছে, আমি বুঝবো কীভাবে? সো পেশেন্টের সিমটম নাই, তাহলে বুঝবো যে দিস ইজ সাকসেসফুল। আর যদি পেশেন্টের সিমটম অ্যাপেয়ার করে, পেশেন্টের ফেইলার ডেভেলপ করে গেছে, হ্যাঁ, অথবা পেশেন্টের সিমটম অ্যাপেয়ার করছে, অ্যাপেয়ার করছে, সেখানে বুঝবো যে ভালভ ফেইল করছে। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা আসলে সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট এটা আমরা কনসিডার করি। আচ্ছা, এতক্ষণ যে ট্রিটমেন্ট বললাম এটা তো আসলে 65 বছরের উপরের পার্সন, এখানে এটা চিন্তা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যদি বাইকাসপিড অ্যাওরটিক ভালভ আছে, একটা চিলড্রেন, সেখানে আমরা কি করি? বা একটা চিলড্রেন বা একটা খুব ইয়াং অ্যাডাল্ট পার্সন, সেখানে কি আমরা সার্জারি করি? নর্মালি না। যারা চিলড্রেন, অ্যাওরটিক ভালভের কোনো ক্যালসিফিকেশন না, বাট বাইকাসপিড অ্যাওরটিক ভালভ থেকে তার অ্যাওরটিক স্টেনোসিস হয়ে গেছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে বেলুন ভালভুলোপ্লাস্টি। এইসব জায়গায় আমরা কী করি? বেলুন ভালভুলোপ্লাস্টি। এটা চিলড্রেনের ক্ষেত্রে করা হয় যেখানে কোনো অ্যাওরটিক ভালভ ক্যালসিফিকেশন নাই। এইটাকে আমরা অ্যাডাল্টে করি কি না, বেলুন ভালভুলোপ্লাস্টি। ব্যাপারটা হচ্ছে যেই সকল পেশেন্টের কোনোভাবেই ভালভ রিপ্লেসমেন্ট সম্ভব হচ্ছে না, যে সকল অ্যাডাল্ট পার্সনে কোনোভাবে ভালভ রিপ্লেস করা সম্ভব হচ্ছে না, সেইখানে বেলুন ভালভুলোপ্লাস্টি আমরা অ্যাডাল্টে চিন্তা করতে পারি, বাট নর্মালি এটা চিলড্রেনের ক্ষেত্রে আমরা আসলে কনসিডার করে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাওরটিক স্টেনোসিস। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যাওরটিক রিগার্জিটেশন